বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আন্দোলনে এই বইটি একটি অনবদ্য সংকলন। আমি মনে করি এটা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষের অবশ্য পাঠ্য। জনাব তারেক রহমান রাজনীতি তারপরে যে বাক্যটি লেখা রয়েছে, গণ অভ্যুত্থানের সাবলিমিটি, এখানে কিন্তু বাংলা এবং ইংরেজি দুটি শব্দের সংমিশ্রণ করা হয়েছে। এবং আমার বিশ্বাস, আমি কিন্তু ওই বইটি পাওয়ার পরে দুটি অভিধান আমি খুলে এই শব্দটি সম্বন্ধে কিছু জানার চেষ্টা করেছি। সাবলিমিটি শব্দটি একটি হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি, আরেকটা হচ্ছে কেমব্রিজ। আমি যদি সহজ বাংলায় আমাদের সাধারণ মানুষের বোধগম্য করে বলতে চাই, হয়তো এটা সঠিক শব্দটি সঠিক প্রতিশব্দ হবে না, অথবা সঠিকভাবে হয়তো আমি এর শব্দটির যে ভাবার্থ সেটা হয়তো আমি বাংলায় সেভাবে বলতে পারবো না। সেই কারণেই হয়তো তিনি ইংরেজি শব্দটি রেখেছেন। তা সত্ত্বেও বলছি, এই যে আমাদের যে গণ অভ্যুত্থানের যে মাহাত্ম্য, আমি মাহাত্ম্য শব্দটি ব্যবহার করছি, আরো অনেক প্রতিশব্দ আছে ইংরেজি শব্দটির। এই মাহাত্ম্য, সেই বর্ণনা কিন্তু এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় রয়েছে। এবং এই গণ আন্দোলন, তিনি এই বইয়ের, আমি দুটি উদাহরণ দিচ্ছি। একটি হচ্ছে পৃষ্ঠা 9, সেখানে তিনি বলেছেন যে এই গণ আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি অনবদ্য সংযোজন এবং ইতিহাসে চিরদিন তা লেখা থাকে। আমি এই সঙ্গে বিনীতভাবে একটু যোগ করতে চাই, শুধু বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস নয়, আমি বিশ্বাস করি বাংলাদেশে এই বিগত 2024 জুলাই অগাস্টের ছাত্র জনতার যে বিপ্লব, তা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, আমি বিশ্বাস করি একদিন পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ হবে। দ্বিতীয়ত, তিনি বইয়ের 15 পৃষ্ঠায় অতীত ইতিহাসের একটি উদাহরণ দিয়েছেন। গ্রিক মহাকাব্যে যে ইতিহাস লেখা রয়েছে, দুটি চরিত্র তিনি নিয়ে এসেছেন। আপনারা একিলিস হিলের কথা শুনেছেন, সেই একিলিসের রেফারেন্স তিনি দিয়েছেন এবং ওডিসিয়াসের উদাহরণ তিনি দিয়েছেন। এই দুটি চরিত্র সেই প্রাচীন গ্রিক হোমারের যে মহাকাব্য, সেই মহাকাব্য থেকে। এবং সেই ইতিহাস কিন্তু আজকের যুগে এখনো পর্যন্ত মানুষের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। এবং সেই উদাহরণ তিনি টেনেছেন বাংলাদেশের 2024 ছাত্র জনতার বিপ্লবের যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতের প্রসঙ্গে। আমি তার সঙ্গে আরো একটি নাম যোগ করব, মুক্ত প্রমিথিয়াস, গ্রিক ইতিহাসের সেই নামটি আমি যোগ করব। এবং আমি আর দুটি নাম এই ইতিহাসের সঙ্গে যোগ করব, যেটি হাজার হাজার বছর আগের গ্রিক ইতিহাস থেকে এসেছিল। তার সঙ্গে বর্তমান যুগের দুটি নাম আমি বিশ্বাস করি বিশ্বের ইতিহাসে একদিন হয়তো সংযুক্ত হবে, যদি আমরা বিশ্বের ইতিহাসকে সত্যিকার অর্থে বিগত 2024 আন্দোলন দিয়ে প্রভাবিত করতে পারি। সেই দুটি নাম হচ্ছে আবু সাইদ এবং মুগ্ধ। এখানে অনেক কথা আমরা শুনেছি, কাজে নতুন করে যে অনেক কিছু বলার আছে তা নয়। এবং আমি একথাও উল্লেখ করেছি, এই বইটি অবশ্য পাঠ্য আমাদের প্রত্যেকের জন্যে, যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন, যারা বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে চিন্তা করেন, যারা মানবাধিকার নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা
এবং চিকিৎসা সেবার অধিকার নিয়ে চিন্তা করেন। একটু আগে একজন বক্তা এখানে আপনাদের বলেছেন। আসুন আমরা এই বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলি। যে যাত্রা আমরা শুরু করেছিলাম 1971 সালে, যেই যাত্রা কেউ কেউ বলেন, সাংবাদিকরা প্রাসঙ্গিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক কিছু জানতে চান, কাজে আমি খুব সংক্ষেপে বলছি। যেই যাত্রা আমাদের শুরু হয়েছিল শুধু 2024 নয়, আমি ফিরে যাব 1952 সালে, যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রেরা প্রতিবাদ করেছিল ভাষা আন্দোলনের মাধ্যমে। যারা নিশ্চিত করেছিল সেদিনও কিন্তু তারা বুকের রক্ত ঢেলে দিয়েছিল ঢাকার রাজপথে, এবং তাদের বুকের রক্তের বিনিময়ে তারা প্রতিষ্ঠিত করেছিল আমাদের মুখের ভাষা বাংলা ভাষা। এবং দেখুন, এদেশের ইতিহাস আপনারা পর্যালোচনা করুন। অনেক বেশি অতীতে আমি যাব না, কিন্তু কথাটি বলতে হয় যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা বুকের রক্ত ঢেলে দিয়েছিল, যারা জীবন দিয়েছিল, সূর্য সেনদের কথা আজ উল্লেখ করতে হয়, তারাও কিন্তু সেদিন তরুণ যুবক ছিল। ক্ষুদিরামের কথা বলতে হয়। কাজে এদেশের মানুষের মুক্তির ইতিহাস, এটা কিন্তু চিরন্তন একটি ইতিহাস। আমি আরও অতীতে ফিরে যেতে পারি, গ্রিক ইতিহাসে ফিরে গিয়েছি। তার আগে আরও অতীতে যদি 5500 বছর ফিরে যায়। আমি কয়েকদিন আগে এ ধরনের একটি অনুষ্ঠানে আমি বলছিলাম, সেখানে অত্যাচারী সম্রাট রাজা কংসের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল কৃষ্ণ। এটা হিন্দু শাস্ত্রের ইতিহাস। কথাটি সেখানে নয়, কথাটি হচ্ছে এই যে এই ভূখণ্ডের মানুষ কিন্তু বারবার প্রতিবাদ করে এসেছে। প্রতিবাদ করেছে কেন? আমি একটু আগে বলেছি যে মানুষের অধিকার প্রতিষ্ঠা, এবং এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাসে, সংগ্রামের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। আমরা জানি 52 ভাষা আন্দোলনের পরে কিন্তু আমরা ভেবেছিলাম যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের সংগ্রাম বুঝি শেষ। সেই সংগ্রাম কিন্তু শেষ হয়নি। 52 পরে আপনারা দেখেছেন 62-তে এসে পুনরায় ছাত্রেরা প্রতিবাদ করেছিল। কেন প্রতিবাদ করেছিল? একটি শিক্ষা ব্যবস্থা তৎকালীন পাকিস্তানে কায়েম হয়েছিল। একটি রিপোর্টের ভিত্তিতে তখন একটি শিক্ষা কমিশন গঠন করা হয়। সেই কমিশনের নাম ছিল হামিদুর রহমান শিক্ষা কমিশন। আজকের নতুন প্রজন্ম হয়তো সেগুলো জানে না। আন্দোলন হয়েছিল, ছাত্ররা রক্ত দিয়েছিল 62 সালে। তারা অনেক অর্জন করেছিল তখন। তারা ভেবেছিল মানুষের মুক্তির আন্দোলন এগিয়েছে, হয়তো ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না, কিন্তু তা কিন্তু হয়নি। 1969 সালে আপনারা দেখেছেন পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে এই ছাত্ররাই আবার জেগে উঠেছিল, এবং যে 69-এর ছাত্র আন্দোলন 1971-এ গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। সেখানেও কিন্তু একটি প্রধান ভূমিকা পালন করেছিল বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল বাংলাদেশের শ্রমিক জনতা, কৃষক, কেউ বাদ যায়নি। 24 আগস্টে বাংলাদেশের 5ই আগস্টের পরে বাংলাদেশের যে রাজনীতি এবং মানুষের যে মানসিকতার চিত্র ছিল, আমি প্রশ্ন করতে চাই, আজকে 1 বছর পরে আগস্ট 2025-এ কি বাংলাদেশের সেই রাজনৈতিক তথা বাংলাদেশের মানুষের যে চিন্তাধারা, সেই পরিস্থিতি কি আজকে আছে? আজকে নেই। আজকে মানুষ ভিন্নভাবে চিন্তা করছে। কেন ভিন্নভাবে চিন্তা করছে? সেই উৎসাহ উদ্দীপনা আজকে কোথায় গেল?
কেন আজকে মানুষ আশঙ্কা প্রকাশ করছে? কেন আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে মানুষ সাদরে সম্ভাষণ জানিয়ে বাংলাদেশ পরিচালনার দায়িত্বে দিয়েছিল, তাদেরকে বলেছিল যে আমরা গণতন্ত্রে উত্তরণ করতে চাই, তোমরা দায়িত্ব গ্রহণ করো, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাও। আজকে সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ কেন এই সরকারের কার্যক্রমে কেন তারা হতাশ হয়েছে?